বিমস্টেক শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন চলছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার 7 দেশের জোট বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে শাংগ্রিলা হোটেলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়। বৈঠকে বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যা বাণিজ্যিক জাহাজ পরিবহন ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সহায়তা করবে। এদিকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় দুপুর 12টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় থাইল্যান্ডের এক মন্ত্রী বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান। বিকেলে ইয়ং জেনারেশন ফোরামে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সকাল 9টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গী। বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা 7টি প্রধান আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন এবং কানেক্টিভিটির উপর গুরুত্ব দেবেন। সম্মেলনে যোগদানের ফাঁকে কাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। ঈদের ছুটিতে বিএনপি, জামায়াত সহ প্রায় সব দলের কার্যক্রমই নির্বাচনমুখী। নিবন্ধনের শর্ত পূরণ, গণমানুষের কাছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা পৌঁছানো ও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত এনসিপি। বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবি আদায়, জামায়াত সংস্কারের দৃশ্যমান বাস্তবায়ন আর এনসিপি শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে সোচ্চার হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। গণ আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের পতনের পর এবার ঈদ উদযাপিত হল নতুন এক রাজনৈতিক বাস্তবতায়। তৃণমূল থেকে কেন্দ্র, বিএনপি ও জামাতের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারাও চষে বেড়াচ্ছেন নিজ নিজ এলাকা, যাচ্ছেন গণমানুষের দুয়ারে। যদিও এনসিপি নেতাদের ব্যস্ততা অন্যদের তুলনায় একটু বেশি। দলটির সিনিয়র নেতা আরিফুল ইসলাম আদিব জানান, ঈদের ছুটি শেষে নিবন্ধনের শর্ত পূরণ, গঠনতন্ত্র, স্লোগান এসব চূড়ান্ত করবেন তারা। আপাতত আমরা দল শক্তিশালী করার দিকে মনোযোগ এবং এককভাবে নির্বাচন করার দিকে মনোযোগ। যদি সামনে পরিস্থিতিতে অনুযায়ী আমরা জোট করলে কোন প্রক্রিয়ায় জোট করব সেটা সামনের রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের আগ পর্যন্ত রাষ্ট্রীয় দমনপীড়নে কোণঠাসা জামাতের নেতাকর্মীরাও এখন উজ্জীবিত। সিনিয়র নেতা মতিউর রহমান আকন্দ জানান, ইসলামিক দলগুলোকে নিয়েই আগামী নির্বাচনে নিজেদের শক্তির জানান দিতে চান তারা। সংস্কার দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। অলরেডি সংস্কারের জন্য যে কমিশন, তারা তাদের প্রস্তাবনা রেডি করেছেন, আমরা মত দিয়েছি। এখন ঐক্যমত্যের জন্য যে কমিশন করা হয়েছে, সেই কমিশনের সাথে সকল রাজনৈতিক দলের আলাপ হবে। সে আলাপটা খুব বেশি সময় হওয়ার কথা নয়। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণার জন্য সরকারের উপর চাপ বাড়াবে বলে আভাস দিলেন দলটির সিনিয়র নেতারা। গণতন্ত্রের স্পিরিটের উপর এই সরকার গঠিত হয়েছে, সুতরাং গণতন্ত্রের যে সমস্ত উপাদানগুলি অপরিহার্য সেগুলিকে নিশ্চিত করা, সেগুলিকে প্রতিষ্ঠা করা হচ্ছে তার প্রধান দায়িত্ব, এবং তার মধ্যে হচ্ছে নির্বাচন। আর যে সংস্কারের কথা বলছেন, এটা তো আমরা তো কখনো এটা না করিনি। তবে নানা কারণে ঈদ পরবর্তী দেশের রাজনীতি যে ঘটনাবহুল হতে যাচ্ছে এমন আভাস মিলছে তাদের বক্তব্যে। ঈদ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে অনেকে। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড়। তবে মহাসড়কে যানজট না থাকায় ফিরতি পথেও আছে স্বস্তি। এদিকে আবারও নিজ রূপে ফিরতে শুরু করেছে ঢাকা। সড়কে বাড়ছে যানবাহনের চাপ। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন হুমান চিস্তি। ঈদ শেষ,
তাই কর্মস্থলে ফেরার তাগিদে আবারও রাজধানীমুখী মানুষ। ছুটি শেষ না হলেও নানা প্রয়োজনে অনেকেই ফিরছেন আগেভাগেই। যাত্রাপথের ক্লান্তি থাকলেও সবার চেহারায় এখনো ঈদ আনন্দের ছাপ। ঈদ বরাবরের মতোই খুবই আনন্দদায়ক ছিল। আমার আসার কথা ছিল 5 তারিখ, কারণ 6 তারিখ থেকে আমার ক্লাস স্টার্ট, বাট 5 তারিখের টিকিট আমি পাইনি, সো একটু আগে আসা। পরিবারের সাথে ছিলাম, আত্মীয় স্বজন ছিল, এখন বাইরে চলে যাচ্ছে আর কি, একটু মন খারাপ। এবার ঈদে 9 দিনের ছুটিতে ঢাকা ছেড়েছিল 1 কোটিরও বেশি মানুষ। ঈদের পরও 4 দিনের ছুটি পেয়েছে সবাই, তাই ফিরতি পথেও মহাসড়কে নেই ভোগান্তি। আলহামদুলিল্লাহ অনেক ভালো জার্নি হয়েছে। জার্নিতে কোনো বিরক্তিকর অবস্থার সৃষ্টি হয় নাই। এবার গাড়িতে সহজেই যেতে পারছি এবং সহজেই আসা গেছে। রাস্তা বেশ ফাঁকা ছিল, তো জ্যাম ছিল না, বেশ তাড়াতাড়ি চলে আসছি। এদিকে রাজধানীর সড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। কর্মচাঞ্চল্য ফিরছে নগরীতে, তবে ব্যস্ত ঢাকার নিজ চেহারায় ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। তৈরি পোশাক সহ বাংলাদেশি সব পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিনে গড়ে 15% ছিল। যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক সহ চীন, জাপান, কানাডা, ভারত সহ ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 100টি দেশের পণ্যের উপর নতুন শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ থেকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম শুরু। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক এবং অন্যদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। This is one of the most important days, in my opinion, in American history. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেন তিনি। This is Liberation Day. এটি আমেরিকার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন, আমাদের অর্থনৈতিক স্বাধীনতা ঘোষণার দিন। বছরের পর বছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করেছি। এখন আমাদের সমৃদ্ধির পালা। নতুন শুল্ক নীতির মাধ্যমে আমেরিকা আরও সম্পদশালী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় $840 কোটি, যার বেশিরভাগই তৈরি পোশাক। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপে রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। চীন, ভারত, কানাডা, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 100টি দেশের উপর আমরা নতুন করে শুল্ক আরোপ করেছি। এটি কার্যকর হলে আমেরিকা আরও সফল হবে, এতে আমাদের বাজেটের ঘাটতিও কমবে। এ সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরি সহ বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকাকে ব্যবহার করে অনেক দেশ ধনী হয়েছে, অথচ আমাদের অনেক কোম্পানিকে অন্য দেশে ঢুকতে দেওয়া হয় না। এখন আমাদের স্বার্থটাও দেখতে হবে। বাণিজ্যিক দিক থেকে বন্ধু শত্রুর চেয়েও খারাপ। এ ধরনের ভারসাম্যহীনতা আমাদের শিল্পকে ধ্বংস করে দিয়েছে। বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক দিতে হবে। জাপান, জার্মানি সহ বিশ্বের নামি দামি কোম্পানিগুলোর গাড়ি আমেরিকায় চলে। দেশটাকে বাঁচাতে এভাবে বিনা শুল্কে চলতে দেওয়া যায় না। এখন আমরাও স্মার্ট ও খুব ধনী দেশ হতে শুরু করব। এতদিন অনেক দেশ আমাদের সম্পদ কেড়ে নিয়েছে, আমরা তা আর হতে দেব না। এই দিনটিকে যুক্তরাষ্ট্রকে আবারও সম্পদশালী করার ক্ষণ হিসেবে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা মার্কিন এই ধনকুবের। This will be indeed the golden age of America. It's coming back.